যখন ঐক্যমত কমিশন আলোচনা করছে এবং ঐক্যমত কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা দলগুলোর মধ্যে একটু বসেন, আমরা 9টি দল বসেছি, বিএনপির সাথে বসা হবে, জামাতের সাথে বসা হবে, অন্যান্য দলের সাথে বসা হবে। এখন আমার প্রশ্ন হলো যে আলোচনা চলমান অবস্থায় মাঠ পর্যায়ে আন্দোলনটা কেন? এটার উদ্দেশ্যটা কি? সরকারের উপরে চাপ সৃষ্টি করা? এখন যারা এই আন্দোলনটা করছে আপনারা খেয়াল করে থাকবেন যে তারা কিন্তু শুরুতে সরকারকে ব্যাপকভাবে সমর্থন দিয়েছে এবং আমরা যখন সমালোচনা করেছি তখন আমাদেরকে নিষেধাজ্ঞা করা হয়েছে। তাহলে তারা এখন কেন বলছে যমুনা ঘেরাও করা হবে, প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করা হবে, এই উপদেষ্টাদের নানান ধরনের হুমকি ধমকি দেওয়া হচ্ছে, সেই তারা দিচ্ছে। মানে তাদের যখন ডিসি নিয়োগ হয়ে গেছে, সরকারের সুযোগ সুবিধা ভোগ করেছে, তখন আর আন্দোলন না। মানে এখন যখন পিয়ার হচ্ছে না তখন পিয়ার নেতারা আন্দোলন করছে। তা আন্দোলন করতেই পারে, সেটি নিয়ে সমালোচনা থাকবে, কিন্তু আমার কথা হলো আলোচনাটা শেষ হোক। আর আপনারা যেহেতু বলছেন যে পিয়ার ছাড়া নির্বাচনে যাবেন না, এই বক্তব্য আপনারা যখন ঐক্যমত কমিশন আলোচনা শুরু করলো তখন বলতে পারতেন। এখন একদম শেষ সময়ে যখন জুলাই জাতীয় সনদ নিয়ে আইনগত ভিত্তির প্রসঙ্গ আসছে, তখন আপনারা পিয়ার নিয়ে আন্দোলন শুরু করেছেন। এর মানে কি? এর মানে আরেকটি সংকট আপনারা সৃষ্টি করতে চাচ্ছেন। বাংলাদেশে যদি আরেকটি 1-11 সৃষ্টি হয়, তাহলে যারা এখন আলোচনা না করে বরং রাজপথে নেমে দেশকে আনস্টেবল করার চেষ্টা করছে, তারা কিন্তু দায় এড়াতে পারবে না। দেখেন, আমরা অনেকের বক্তব্য শুনি, বিশেষ করে যারা এখন আন্দোলন করছে, তারা বলে যে মার্কা নয়, ব্যক্তি দেখে ভোট দিন। পিয়ারে কি হবে? পিয়ারে তো ব্যক্তি দেখে ভোট দেওয়া যাবে না, মার্কা গুরুত্বপূর্ণ। তাহলে কি হবে? যে ব্যক্তি স্বতন্ত্র নির্বাচন করে এলাকায় কাজ করতে চায় তার কি হবে? পিয়ারের মাধ্যমে এই স্বতন্ত্র প্রার্থীর কি হবে? সেটি নিয়ে কোনো আলোচনা নাই, সেটি নিয়ে কোনো ব্যাখ্যা নাই। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। এরপর আসেন, যদি আপনি পিয়ার সিস্টেমে যান, বাংলাদেশে কোনো স্থায়ী সরকার ব্যবস্থা থাকবে? সকাল বিকাল, রাতে, মধ্যরাতে, ফজরের আগে ফজরের পরে এমপি কেনা বেচা হবে। যে যত টাকা দিতে পারবে সেই জোটের দিকে একজন এমপি চলে যাবে, স্বাভাবিক। সুতরাং বাংলাদেশকে স্থিতিশীল রাখার জন্য অবশ্যই বর্তমান যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে নির্বাচন করা দরকার। হ্যাঁ, আমরা ভবিষ্যতে আলোচনা করতে পারি, কিন্তু এই নির্বাচনের 4 মাস আগে এই ধরনের আলোচনা বা এটির বাস্তবায়ন অসম্ভব, যেটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে। আজকে স্যার যে প্রেজেন্টেশন আমাদের সামনে হাজির করেছে, সেখানে কয়েকটি জিনিস উল্লেখ করা হয়নি। যদিও রাজনীতিবিদরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে অনেকটা ভয় পায়, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই বিষয়গুলো বলা দরকার। যেমন, বাংলাদেশে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের রয়েছে, তারা যদি সবাই মিলে সিদ্ধান্ত নেয়, মানে তাদের নেতারা, যে বাংলাদেশে তাদের একটি দল হবে, তখন কি হবে? মানে পিয়ার সিস্টেম থাকলো, তারা একটি দল গঠন করলো, তখন কি হবে? প্লাস পাহাড়িরা বা ক্ষুদ্র নিগোষ্ঠী বা আদিবাসী, তারা যদি মনে করে যে আমরা একটি দল গঠন করব, তখন কি হবে? বা এদেশে ইসলামিক দলগুলো রয়েছে, তারা যদি দাবি করে আমরাই শুধুমাত্র মুসলিমদের প্রতিনিধিত্ব করি, অর্থাৎ এই পিয়ারের মাধ্যমে বাংলাদেশে আরেকটি জাতিগত বিদ্বেষ, জাতিগত দাঙ্গা এবং ধর্মীয় বিভাজন বা দাঙ্গা লাগার সম্ভাবনা রয়েছে। এই বিষয়গুলো আমাদের ভাবা দরকার। বাংলাদেশে যদি হিন্দুরা বা অন্য ধর্মের যারা রয়েছে তারা দল গঠন করে, দেখেন আরেকটি আলোচনা আছে, আওয়ামী লীগ কিন্তু সবসময় মনে করত যে এদেশের হিন্দুরা আমাদের ভোট ব্যাংক। তো সেক্ষেত্রে মনে করেন যে হিন্দু নেতারা একটি দল গঠন করলো, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ রয়েছে না, স্বাভাবিকভাবে করতেই পারে। তখন এই আওয়ামী লীগের ভোট কিন্তু সেখানে যাবে। প্লাস গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর আওয়ামী অধ্যুষিত এলাকা, এই ভোটগুলো কোথায় যাবে? অর্থাৎ পিয়ারের মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন করা খুব সহজ। তবে আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছি, যেহেতু এই সমস্যাগুলো রয়েছে, সেই জায়গা থেকে আমরা যদি উচ্চকক্ষে পিয়ার নিয়ে আলোচনা করি, সেটি হতে পারে। ঐক্যমত কমিশনের অধিকাংশ দল কিন্তু উচ্চকক্ষে পিয়ারের ব্যাপারে তারা একমত পোষণ করেছে, সেটি নিয়ে আমরা আলোচনা করতে পারি। কিন্তু নিম্নকক্ষের পেয়ার বাংলাদেশের বাস্তবতায় কোনোভাবেই গ্রহণযোগ্য না।